দেখো, প্রথমে অ্যাটমিক স্ট্রাকচার পড়তে গেলে আমরা বইয়ের মধ্যে, তোমরা এনসিইআরটি বইয়ের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু তোমরা সিলেবাসটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে স্টার্ট হয়? সিলেবাসটা স্টার্ট হইব তোমার রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে স্টার্ট হইব। তো আমরা যারা সিবিএসসি তে পড়ছে, আইসিএসসি তে পড়ছে, তারা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল সম্বন্ধে কতটা জানছে? আমরা ওখান থেকে এটার বিস্তারিত জানুন, কিছু কিছু ড্রব্যাক দেখুন, ক্লাসিক্যাল ড্রব্যাক আছে কিছু, এটি দেখুন, ডিটেলসে পড়ুন, অঙ্ক করুন, এই হলো আমার টার্গেট। তো দেখো, রাদারফোর্ড কি করছে, একটা হার্ড গ্লাস টেস্ট টিউব লিছে। হার্ড গ্লাস টেস্ট টিউব তো বুঝছোই, হার্ড গ্লাস মানে শক্ত কাঁচ দিয়ে তৈরি একটা টেস্ট টিউব, শক্ত কাঁচ, পালা কথা। সরি, রাদারফোর্ড কি করছে, এখানে একটা ভেরি ভেরি থিন গোল্ড ফয়েল লইছে। গোল্ড ফয়েল মানে কিটা, স্বর্ণের চাকতি, ভেরি ভেরি থিন গোল্ড ফয়েল লইছে। ইহানো কিটা করছে, একটা আলফা পার্টিকেল এমিটার রাখছে। আলফা পার্টিকেল এমিটার মানে যেখান থেকে আলফা পার্টিকেল বাইর হয়। আলফা পার্টিকেল মানে কিটা, পজিটিভলি চার্জড হিলিয়াম পার্টিকেল। যা যা লেখনের লেখা লাও, কিছু কিছু জিনিস লেখনের আছে, মনে করবার লেখবা, লেখা লাও, আর কটা দিন অপেক্ষা করো, সব এটা সব লাইভে প্রবলেম সলভ হইব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল তোমার একটা আলফা পার্টিকেল এমিটার, আর এই হইলো তোমার একটা ভেরি ভেরি থিন গোল্ড ফয়েল। এবার পিছনে, এই গোল্ড ফয়েলটার পিছনে একটা স্ক্রিন রাখছি, যে স্ক্রিনটার মধ্যে জিঙ্ক সালফাইডের কোটিং আছে। তো স্ক্রিনটার কাজ কিটা, কাজটা হইলো যখনই কোনো আলফা পার্টিকেল এই স্ক্রিনের মধ্যে গিয়ে সেটা পড়ে কিংবা স্ট্রাইক করে, তখন এর মধ্যে লুমিনোসিটি তৈরি হয়, মানে এটা জ্বললে ওঠে একটু, মানে তুই এটা ডিটেক্ট করতে পারবি যে একটা আলফা পার্টিকেল গিয়া এটার মধ্যে স্ট্রাইক করছে। তাহলে এটা হলো এর কাজ। তাহলে রাদারফোর্ড কি করছে, রাদারফোর্ড অনেকটি আলফা পার্টিকেল এখান থেকে ফাটাইছে। ফাটানোর পরে কি হয়েছে, এটা অ্যাকচুয়ালি এই ডায়াগ্রামটা থেকে এই ডায়াগ্রামটাতে সুন্দর বোঝা যাবে। একটু এটাতে দেখো, তো দেখো ব্যাপারটা কি হয়েছে, যখন আলফা পার্টিকেল ফাটাইছে, হে দেখছে কিটা, হে দেখছে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল পাসড থ্রু দ্য থিন গোল্ড ফয়েল উইদাউট এনি ডিফ্লেকশন। মনে করো হে সাপোজ 50টা আলফা পার্টিকেল ফাটাইছে সাপোজ, এর মধ্যে 40টা আলফা পার্টিকেল ইজিলি পাস হয়ে গেছে গা এই তোমার গোল্ড ফয়েল দিয়া, উইদাউট এনি ডিফ্লেকশন। কোনো ডিফ্লেকশন কিছু হয়েছে না, 40টা গেছে গা পাস হইয়া। বালা কথা, কথাটা মনে রাখো। এবার আর আছে কয়টা, 10টা। 10টার মধ্যে 8টা আলফা পার্টিকেল এমন তোর স্মল অ্যাঙ্গেলে বেঁকায় গেছে গা, স্মল অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছে। আর আর 2টা আলফা পার্টিকেল যে পথে গেছিল ওই পথে ফিরে পড়ছে। তো রাদারফোর্ড কি করছে, সাপোজ একটা থিন গোল্ড ফয়েল আছে এখানে, একটা আলফা পার্টিকেল এমিটার আছে, এখান থেকে একটা জিঙ্ক সালফেটের কোটের একটা পর্দা আছে। হ্যাঁ কি করছে, সাপোজ 50টা আলফা পার্টিকেল ফাটাইছে, 50টার মধ্যে 40টা কোনো চেঞ্জ না হইয়া ডাইরেক্ট গেছে বাইরিয়া। এর মধ্যে 8টা কিতা হয়েছে, স্মল অ্যাঙ্গেলে বেঁকায় গেছে, আর 2টা কিতা করছে যে পথে গেছে ওই পথে ফিরে পড়ছে। এই হইলো হে দেখছে। তো দেখানোর পরে ইহান থেকে কিতা কনক্লুশন ড্র করছে, হ্যাঁ তুই মনে কর একটা বলরে ডিল দিছস, তুই যখন বলটারে ডিল দিবি, এই বলটা যদি তোর কাছে ফিরা না আয়ে, তাহলে তুই কিতা মনে করবি যে তোর সামনে কোনো ওয়াল নাই, ঠিক আছে? তাহলে মানে যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল যে বাইরিয়া গেছে গা গোল্ড ফয়েল দিয়া উইদাউট এনি ডিফ্লেকশন, হের থেকে হ্যাঁ ভাবছে ম্যাক্সিমাম পার্ট অফ দ্য অ্যাটম ইজ হলো। হ্যাঁ কিতা ভাবছে, ম্যাক্সিমাম পার্ট অফ দ্য অ্যাটম ইজ হলো, মানে অ্যাটমের ম্যাক্সিমাম পার্টের মধ্যে কিছু নাই, কারণ ম্যাক্সিমাম আলফা পার্টিকেল উইদাউট এনি ডিফ্লেকশন সোজাসুজি বাইরে গেছে। এবার কিছু কিছু আলফা পার্টিকেল স্মল অ্যাঙ্গেলে বেঁকায় গেছে, এটার থেকে হ্যাঁ কিতা কনক্লুশন ড্র করছে, হ্যাঁ কনক্লুশন ড্র করছে এমন, দেখ আলফা পার্টিকেল মানে কিতা, পজিটিভলি চার্জ হিলিয়াম, মানে হিলিয়ামের উপর পজিটিভ চার্জ আছে। তাহলে যদি এই আলফা পার্টিকেলটা স্মল অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়, এর মানে এই ওই যে মাঝখানে কিছু একটা পজিটিভলি চার্জড পার্ট আছে, এটার লেগেই তো প্লাসে প্লাসে রিপালশন হয়েছে, স্মল অ্যাঙ্গেলে বেঁকায় গেছে। তাহলে আমি আবার কইতাছি, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল বাইরে গেছে গা, এর মানে কিতা ম্যাক্সিমাম পার্ট অফ দ্য অ্যাটম ইজ হলো। কিছু আলফা পার্টিকেল স্মল অ্যাঙ্গেলে বেঁকায় গেছে, মানে কিতা, তাহলে নিশ্চয়ই সেন্টারের মধ্যে হ্যাজুম করছে, সেন্টারের মধ্যে এমন কোন একটা পজিটিভলি চার্জড পার্ট আছে যে পার্টের লগে এই হিলিয়ামটার একটা রিপালশন হইছে।
ঠিক আছে? তাহলে দুইটা জিনিস জানলাম। একটা জিনিস হলো গিয়ে সেটা ম্যাক্সিমাম পার্ট অফ দ্য অ্যাটম ইজ হলো, আর অ্যাটমের মাঝখানেও একটা পজিটিভলি চার্জড কিছু থাকে। এবার 3 নাম্বার পয়েন্টে দেখ, হে কিটা দেখছে কিছু কিছু আলফা পার্টিকেল যে পথে আইছে ওই পথে ফিরে আয়া পড়ছে, যে পথে তুই ডিল দিসলি ওই পথে ঘুরে তোর কাছে আয়া পড়ছে। এর মানেটা কিটা? এর মানেটা হইলো তুই যদি একটা বল ডিল দেস এবং বলটা যদি তোর কাছে ঘুরে আয়া পড়ে, তাহলে তুই নিশ্চয়ই বুঝবি যে তোর যদি চোখ বান্ধা থাকে, তুই যদি অন্ধ হস, তাহলে তুই নিশ্চয়ই বুঝবি যে বলটা যেহেতু তোর কাছে ঘুরে আয়া পড়ছে, সামনে কিছু একটা রিজিড পার্ট কিংবা রিজিড ওয়াল আছে। তাহলে রাদারফোর্ড এটাও ধারণা করছে যে সেন্টারের মধ্যে একটা স্মল কিন্তু ভেরি ডেন্স এবং হার্ড পার্ট আছে, যে পার্টটার মধ্যে আলফা পার্টিকেল বাড়ি খায়া যে পথে গেছিল ওই পথে আয়া পড়ছে। এই তিনটা কনক্লুশন করছে। তাহলে আমি আবার দেখতেছি কিতা ব্যাপারটা। রাদারফোর্ডের কিতা করছে, একটা থিন গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে ফাটাইছে কিতা আলফা পার্টিকেল। যে মাত্র আলফা পার্টিকেল ফাটাইছে দেখছে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল বাইরে আছে উইদাউট এনি ডিফ্লেকশন। মানে কিতা অ্যাটমের ম্যাক্সিমাম পার্ট খালি, কিছু আলফা পার্টিকেল স্মল অ্যাঙ্গেলে বেঁকাইছে। মানে ধারণা করছে যে অ্যাটমের মাঝখানে একটা পজিটিভলি চার্জ স্পিসিস আছে কিংবা পার্ট আছে। এবার হে আরেকটা জিনিস দেখছে, কিছু কিছু আলফা পার্টিকেল যে পথে গেছে এই পথে ফিরে আয় পড়ছে। ঠিক আছে, যে পথে গেছে এই পথে ফিরে আয় পড়ছে মানে কি মাঝখানে কিছু একটা রিজিড কিছু আছে। তাহলে হে এর নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে হে এইবার অ্যাটমের যে ক্লাসিফিকেশন বর্ণনাটা দিছে, ডেফিনেশনটা দিছে সুন্দর করে, এটা শুনে নাও। প্রথমে কইছে একটা অ্যাটমের মধ্যে ম্যাক্সিমাম জায়গা খালি থাকে, মাঝখানো মানে at the center there is a dense hard part which is positively charged and that is known as nucleus. মানে সেন্টারের মাঝখানে একটা নিউক্লিয়াস আছে। আচ্ছা, কইছে ইলেকট্রন ডি সব সময় নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে। ইলেকট্রন ডি কই ঘুরে? লেহনে কিছু নাই, গল্প সব লাইন আছে এনো, কোনো অসুবিধা নাই। কইছে ইলেকট্রন ডি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতাছে সার্কুলার পথে। এটা হে তিনটা জিনিস এজিউম করছে, ফাইন জিনিস এজিউম করছে। তখন দিনে এটা এজিউম করার বিশাল বড় ব্যাপার ছিল। হে কিতা মডেল দিছে যে একটা অ্যাটমের সেন্টারে একটা ডেন্স হার্ড রিজিড পার্ট আছে যেটার নাম হলো নিউক্লিয়াস। এটার চার্জ হলো গিয়ে সেটা পজিটিভ। এই হলো প্রথম কথা কইছে। দ্বিতীয় কথা কইছে ইলেকট্রনটি ঘুরতেছে রাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ফিক্সড না ইন সার্কুলার অরবিটস। এই দুইটা জিনিস হে কইছে। এটা তোমরা আগেও দেখছো, ক্লাস 11-12 দেখছো, 9-10 দেখছো। এবার দেখো কি হইছে। এইবার স্যার হ্যাঁ বলো। ওই গোল্ড ফয়েল যে জিঙ্ক সালফেট কোটিং যে এটার মানে লাভটা কি হয়েছে? জিঙ্ক সালফেট যখন তুমি জিঙ্ক সালফাইডের কোটিং করছো, ব্যাপারটা বুঝছো, যখন তুমি জিঙ্ক সালফাইডের কোটিং করছো এটার মধ্যে যখন আলফা পার্টিকেল পড়বো, তখন তুমি ডিটেক্ট করার লেগে এটার মধ্যে একটা প্রতিপ্রভা বা লুমিনোসিটি তৈরি হইব। ঠিক আছে, ওই লুমিনোসিটি যে তৈরি হইব এটা তুমি ডিটেক্ট করতে পারবা কয়টা যে যত আলফা পার্টিকেল তুমি ফাড়াইছো এর মধ্যে কয়টাকে পিছনে গেছে আর কয়টা বাইরের সামনে দিকে ব্যান্ড হয়ে বেরিয়ে গেছে আর কয়টা স্ট্রাইক করে ফিরে আয় পড়ছে। তারপরে দ্য নেক্সট যে কোনো কিছু যে কোনো জিডি হ্যাঁ বুঝি না স্যার জিডি ডিফ্লেক্ট হইছে বা অপোজিট সাইড দিয়ে বাউন্স ব্যাক কইরা গেছে গা, এদিকে তো কোনো জিঙ্ক ফয়েল আছে না, তো ইডি ডিটেক্ট করছে কেমনে? না, ব্যাপারটা বুঝ। ভেরি গুড কোশ্চেন। ঘটনা কিটা দেখ, তুই মনে কর এটার মধ্যে দিয়ে সেটা 50টা ফাড়াইছলি, 40টা গেছে বাইরিয়া। ঠিক আছে, কেমনে 40টা ডট তৈরি হয়েছে যখন 40টা ফাড়াইছলি, বুঝছিস ব্যাপারটা কিটা কইছি? এর মধ্যে 10টা গে পিছনে পড়ছে না, মানে 10টা কিছু একটা ডিফ্লেক্ট হচ্ছে ইয়ান দেখ, নয়তো বা উপর এদিক দিয়ে গেছে গা। ইহারা যদি কোনো সেন্সর থাকে যেটা আলফা পার্টিকেলটা স্ক্যান করতে পারে, রিটার্নিং আলফা পার্টিকেল রে, তখন নিশ্চয়ই হ্যাঁ বুঝতে পারবো যে কটা আলফা পার্টিকেল ফিরে আয়া পড়ছে। বুঝা গেছে নাকি তা হইছে? স্যার বুঝছি মানে এদিকে আসলো কোনো সেন্সর ইয়েস ইয়েস ইয়েস, ইহারা ডিটেক্ট করে যেত এদিকে রিটার্নিং ব্যাক আলফা পার্টিকেল আছে কি নাই। বুঝছিস কিটা হইছে? এলিগো হ্যাঁ ডিটেক্ট করতে পারছে যে very few alpha particles return back to by their original position or original path of incidence. বুঝা গেছে? কোনো কোশ্চেন প্রবলেম? এটা ক্লাস 9-10 পর্যন্ত তোমরা দেখছো। অক্ষরা যেটা ফরামু এটা হলো ক্লাসিক যেমন দাও। এবার দাও ভালো মতো বুঝো। এবার এখান থেকে অ্যাকচুয়ালি তোমার ক্লাস 11 এর স্ট্রাকচার অফ অ্যাটম শুরু হয়। ড্রব্যাকস অফ রাদারফোর্ড। হ্যাঁ কিতা কইছে, আমি কিতা কইতেছি ভালো মতো শুন। দেখ হ্যালো স্যার হ্যাঁ স্যার যে মানে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল ডিফ্লেক্ট বুঝি না শোনা যাচ্ছে না, করলো আবার বলো। ওইটা অ্যাঙ্গেল কনস্ট্যান্ট না স্লেডে যে
মানে আলফা পার্টিকেলস গুলো ডিফ্লেক্ট হয়েছে, এগুলো কনস্ট্যান্ট অ্যাঙ্গেল ডিফ্লেক্ট হয়েছে। কনস্ট্যান্ট অ্যাঙ্গেলে কেলেগা ডিফ্লেক্ট হইব? তোর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি ডিফারেন্ট হয় তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন তো ডিফারেন্ট হইতে পারে না? হইতে পারে নি? এর একটা ভেজাল আছে। এটার মধ্যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর রিফ্লেকশনের ব্যাপার আছে, ওই ফর্মুলা আছে একটা, দেখবি ফর্মুলাটা দেখাইতাম তোরে আমি। দেখ দাঁড়া একটু খুঁজে বের করতে হইব। এই তো এই যে দেখো তুই হেন দেখ, the relation between the deflected particles and the deflected angle theta is mu is equals to 1 divided by, বুঝছস তো, sin to the power 4 theta divided by 2. theta increases তাহলে কি তৈব গিয়ে সেটা তোর মিউ ডিক্রিজেস। ব্যাপারটা বুঝছস কি কইছি? এই হলো গিয়ে সেটা, এই হলো ফর্মুলা। এটার উপর ডিপেন্ড করব কোন অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হইব। দরকার লাগবে না তোর আর এটা, বুঝছস কি কইছি? নিটেও হয়তো না, মেন্সও হয়তো না, অ্যাডভান্সও হয়তো না। তো নেক্সট দেখতেছি এবার রাদারফোর্ডের ড্রব্যাকটা ভালো মতো দেখ। ড্রব্যাক হলো দুইটা ড্রব্যাক আছে, cannot explain the stability of the atom এবং cannot explain the atomic spectrum। এই দুটোটা দেখতে হবে ভালো মতো। তাহলে প্রথমে আগে cannot explain the stability of the atom দেখুন, ঠিক আছে? ভালো মতো বুঝ। রাদারফোর্ড কিতা কইছে, ইলেকট্রনরা ঘুরতাছে নিউক্লিয়াসের চারিদিকে। ভালো মতো বুঝ, ইলেকট্রনরা ঘুরতাছে নিউক্লিয়াসের চারিদিকে, কন্টিনিউয়াসলি ঘুরতাছে, ঠিক আছে? নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতাছে। যে সময় রাদারফোর্ড এই থিওরিটা বানাইছিল ওই সময় আমি যে কথা রক্ষণতরে কমু এটা আবিষ্কার হইছিল না। কোনটা? ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে কিতা কইছে, যখন একটা চার্জড পার্টিকেল, কিতা কইছে, যখন একটা চার্জড পার্টিকেল মানে একটা ইলেকট্রন, একটা অপোজিটলি চার্জড পার্টিকেল, যেমন একটা অপোজিট চার্জ পার্টিকেল কিতা জানো, নিউক্লিয়াসের উপর চার্জ কিতা আসলো, রাদারফোর্ড কিতা কইছে প্লাস। একটা চার্জড পার্টিকেল যখন একটা অপোজিটলি চার্জড পার্টিকেলের চারিদিকে ঘুরবো, ঘুরলে পরে হে কন্টিনিউয়াসলি এনার্জি রেডিয়েট করব। কন্টিনিউয়াসলি করব, এনার্জি কিতা করব, রেডিয়েট করব। মানে কিতা, হে কন্টিনিউয়াসলি এনার্জি ছাড়তে থাকবো। এবার বুঝছলা, তুই মনে কর 100 মিটার দৌড়াইবি, ঠিক আছে? 100 মিটার দৌড়াইবি সাপোজ ভাই বেলো তুই, তাহলে দৌড়ানোর সময় প্রথম 10 মিটার যে সময় তুই দৌড়াইবি এই সময় তোর যে ভেলোসিটি থাকবো, লাস্টের 10 মিটারে কি তোর ওই রকমের ভেলোসিটি থাকবো কি থাকতো না? থাকতো না। কে লেখা থাকতো না? কে লেখা থাকতো না? তুমি 90 মিটার দৌড়ায় গেছো, ওখানে তোমার এনার্জি লস হইছে। যে এনার্জি লস হইছে তুমি ওখানে কম জোরে দৌড়াতে পারবা। এনার্জি কমে গেলে গা ভেলোসিটি কমে যাবো গা, তাহলে মোমেন্টাম নিশ্চয়ই কমবো। কারণ মোমেন্টাম মানে কিটা, মাস মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি। তাহলে যদি তোমার ভেলোসিটি কমে তাহলে তোমার মোমেন্টামও কমবো। কথাটা ঠিক আছে নি? ঠিক আছে। তাহলে দেখ, এই ইলেকট্রনটা যখন এখানে ঘুরতেছে তাহলে হ্যাঁ কিতা হয়েছে ব্যাপারটা, যখন ঘুরতেছে হ্যাঁ বলো। স্যার তুমি একটা কথা ভুল কইছো স্যার। হ্যাঁ স্যার এনার্জি কোনো সময় লস না স্যার। বুঝি না, এনার্জি কোন সময় লস না। আহা, শেষ, জীবন শেষ। এনার্জি লস হয় না। এনার্জি একটা সিস্টেম থেকে রাখ আমারে কইতে সময় দে, আমারে কোন সময় দে, আমি আগে কইলো এরপর তুই কইস। এনার্জি লস একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমের মধ্যে হয়। একটু মাইকটা মিউট করছ না, একটু বুঝাই। জিগাইছে কোশ্চেন জিগাইছে, ভালো কথা কইছে। মাইকটা মিউট কর, শোন এবার ভালো মতো বুঝ। এনার্জি লস হয় না, ফাইন। তুই একটা কাজ কর, যে রেজ হ্যান্ড করছে হে আমার লগে মানে কনস্ট্যান্ট ইন্টারঅ্যাকশনে থাকতে হইব, শুনালো? তো তুই মনে কর একটা লোয়ার বল লইছস, বুঝছস তুই ব্যাপারটা? লোয়ার বল লইছস একটা, হ্যাঁ হ্যাঁ। এটারে এবার 500 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম কর। 500 ডিগ্রি বুঝছস তো? 500 ডিগ্রি গরম কিন্তু, হ্যাঁ স্যার। নইলে আঙ্গুলটা ধরে দেখিস। হ্যাঁ। আচ্ছা, তাহলে 500 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করছস। এবার তুই একটা বড় বলের মধ্যে কতটা বরফ লইছস, বরফ লইছস, অনেক বরফ লইছস, ঠিক আছে? হ্যাঁ 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 লইছস। এবার তুই লোয়ার বলটা 500 ডিগ্রিতে গরম করে এনে বরফের মধ্যে ফালাই দিছস। আচ্ছা। এবার কিটা ফেনোমেননটা কি হইব তোর আমি কইতাছি, বরফটা গলবো আর লুয়াটা ঠান্ডা হইব, হইব নি? হ্যাঁ স্যার হইব। তাহলে এখানে এনার্জির সময় গরম যে সময় আসলো 500 ডিগ্রি সেন্টিগ্রেডে, এর মধ্যে যতদূর এনার্জি আসিল, যখন 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আইবো এর মধ্যে কি অদ্দূর এনার্জি থাকবো নি? থাকতো না স্যার। থাকতো না। তাহলে এনার্জিটা কই গেছে? এনার্জি হ্যাজ বিন লস্ট ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার সিস্টেম। এটা কয় ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম মানে যে সিস্টেমের মধ্যে দিয়ে সেটা
দুইটা সিস্টেমের মধ্যে একটা থেকে একটা এনার্জি ট্রান্সফার হইতে পারবো এবং মাসও ট্রান্সফার হইতে পারবো, এটা একটা ওপেন সিস্টেম। একটা এক্সাম্পল দেই ওপেন সিস্টেমের, লেটস সি ওপেন সিস্টেম কিটা। ওপেন সিস্টেম হইলো মনে কর তোর ঘরের দরজা, তোর ঘরের তোর রুমটা দরজা খোলা জানলা খোলা, এটা হলো ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম কিটা তুই বুঝ জ্বালাবি, তুই ঘরের থেকে একটা কলম ঢিল দিয়ে বাইরে ফেলা, কলমটা বাইরে যাবো গা, ঠিক আছে? কারণ এনার্জি মাস হ্যাজ বিন ট্রান্সফার্ড। তো সিস্টেমটা কোনটা? তো সিস্টেম হলো ঘরটা, আর সারাউন্ডিং কোনটা? পুরো হোল ইউনিভার্স। তুই যখন এটার মধ্যে একটা কলম ঢিল দিয়ে বাইরে ফেলা দিবি, তাহলে কলম গেল গা, মানে মাস হ্যাজ বিন ট্রান্সফার্ড। এবার যদি তুই ঘরের মধ্যে তুই একটা আওয়াজ করস, তো আওয়াজটা বাইরে থেকে শোনা দেবো, এটা কয় এনার্জি হ্যাজ বিন ট্রান্সফার্ড। তাহলে এনার্জি চেঞ্জ হয়, এনার্জি লস হয়, কিন্তু কমপ্লিটলি হারায় জায়গা না, এনার্জি ট্রান্সফার হয় একটা সিস্টেম টু অ্যানাদার সিস্টেম। কথা বোঝা গেছে নি? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এবার শোনো, আবার জিগাই তুইব তো এমনি কইছ না স্যার, তুমি ভুল কইছো, খারাপ লাগে আমার শুনতে অনেক সময়। যাক। সরি স্যার। এবার আরে না ফাইল জোকিং। এবার দেখ ইলেকট্রনটা যখন এখানটা ঘুরতেছে, অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিক্যাল ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি, হে এনার্জি রিলিজ করব। তাহলে এনার্জি যে সময় রিলিজ করব, হের ভেলোসিটি কমে যাবো গা, ভেলোসিটি যে সময় কমে যাবো গা, হের মোমেন্টাম কমে যাবো গা, মোমেন্টাম যে সময় কমে যাবো গা, এই যে নিউক্লিয়াসটা আছে এটা যে হের অ্যাট্রাক্ট করব, এটা অ্যাট্রাক্ট করতে 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 এরপর আরো অ্যাট্রাক্ট করব, আরো অ্যাট্রাক্ট করব, আরো অ্যাট্রাক্ট করতে করতে কয়ে পড়বো এই নিউক্লিয়াসের উপরে পড়বো। এই যে নিউক্লিয়াসের উপরে পড়লো, অ্যাটমের স্টেবিলিটি, অ্যাটমের স্ট্রাকচার হ্যাজ বিন ডিস্ট্রয়েড। এলিগা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল ক্যান নেভার এক্সপ্লেইন দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম। বুঝা গেছে নি না বুঝা গেছে না? If anyone can ask স্যার এই anything. পার্টটা একটু বুঝাই দাও না, স্যার আবার বোঝাও। এই স্যার আবার একটু রিপিট করো না পার্টটা। একটা আবার electron- বুঝাও। করতাছি তো ভাই, একটা কথা ফাজর করলে কি হইব নি? কথা শুনতাছি তো, তুই শুনো। একটা ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, একটা নিউক্লিয়াস এর চার্জ হলো পজিটিভ। রাদারফোর্ড কইছে ইলেকট্রনটা নিউক্লিয়াস এর দিকে ঘুরতাছে ঘুরতাছে ঘুরতাছে, ঠিক আছে, ঘুরতাছে, ভালো কথা। এবার রাদারফোর্ড যে সময় বাইর করছিল এই থিওরিটা ছিল না, যে মতো থিওরিটা আছে, থিওরিটা কিটা কইছে একটা চার্জ পার্টিকেল যখন একটা অপোজিট চার্জ পার্টিকেলের চারিদিকে ঘুরবো, হে এনার্জি কিটা করবো? সাইরা দিব। একটা চার্জ পার্টিকেল যখন একটা অপোজিট চার্জ পার্টিকেলের চারিদিকে ঘুরবো, এনার্জি সাইরা দিব। যে মাত্র এনার্জি সাইরা দিব, সাইরা দিলে কি তৈব কোসেন? সাইরা দিলে এনার্জি সাইরা দিলে এর ভেলোসিটি কমে যাবো গা, এর ভেলোসিটি কমে গেলে গা কি তৈব? এর মোমেন্টাম কমে যাবো গা, মোমেন্টাম কমে গেলে কি তৈব? ইলেকট্রনটা নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের লেগা আস্তে আস্তে কাছে আইতে আইতে এরপরে এর উপরে গিয়ে সেটা পড়ে যাবো গা, will destroy the stability of the atom. বুঝা গেছে নি? হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো। স্যার ইলেকট্রনটা তো ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসটা পড়লে এটা ডিস্ট্রয় হইব কেন? কারণ এমনি একটা প্রশ্ন যে প্রোটন আর নিউট্রন তো এটা খুব ইজিলি থাকতেছে, কিন্তু ইলেকট্রনটা যদি এটার ভিতরে কেন ইজিলি থাকতে পারতো না? পুরোর মধ্যে নিউক্লিয়াসটার মধ্যে ব্যাপারটা বুঝো, এটা ডিস্ট্রয় কেন? ব্যাপারটা বুঝো। একটা 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 নিউট্রনে আর সরি একটা প্রোটনে আর একটা ইলেকট্রনে যখন একটা কিংবা তোমার মনে করো একটা ইন্টারঅ্যাকশন হয়, তখন এখান থেকে সাব অ্যাটমিক পার্টিকেল বেরিয়ে আয়। যেমন মনে করো নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, জিগ বোসনস, ফার্মিয়নস এটসেট্রা বেরিয়ে আইবো এখান থেকে। বুঝছস? ব্যাপারটা হলো গিয়ে সেটা পার্টিকেল হেড্রন কোলাইডারের মধ্যে হেরার চেষ্টা করে দেখছে যে হোয়াই দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম হ্যাজ বিন ডিস্টার্বড when the electron jumps to the nucleus. আর আরেকটা জিনিস কিটা, অ্যাটমের চারিদিকে ব্যাপারটা বুঝিস, অ্যাটমের চারিদিকে যে এই যে অরবিটটি আছিল, হ্যাঁ ক ক ক ক না না স্যার বুঝতেছি। হ্যাঁ, অ্যাটমের চারিদিকে যে অরবিটালটি আছিল, এই অরবিটালের এক্সিস্টেন্স যাবো না। ব্যাপারটা কি জানোস নি? এবার তোর আমি এক্সাক্ট কাহিনীটা কই। এই যে রাদারফোর্ড অ্যাটমিক মডেলটা যে আছে, ব্যাপারটা বুঝ। এবার হলো ক্লাসিক্যাল কাহিনী আরম্ভ হইতেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হইছে শুনালো, ইলেকট্রন পার্টিকেল হিসেবে কাজই করে না। এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ুম ইলেকট্রন পার্টিকেল হিসেবে কাজই করে না, হ্যাঁ ওয়েভ হিসেবে কাজ করে। অ্যাকচুয়ালি এমন ধরনের কোনো অরবিটই নাই। ব্যাপারটা বুঝছস নি? এই যে আমরা কইতাছি ইলেকট্রন একটা, তুই মনে করছস কিতা ইলেকট্রন একটা বলের মতো কাজ করতেছে, এটাই তো মনে করছস পার্টিকেলের মতো, ঠিক আছে নি ঘটনাটা? কিন্তু অ্যাকচুয়ালিতে আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়ুম যে ইলেকট্রনস, ঠিক আছে, উইল নেভার বিহেভ এজ পার্টিকেলস, মানে ডুয়াল ক্যারেক্টার আছে। কোন জায়গাতে পার্টিকেলের মতো কাজ করতে পারে, আবার কোন জায়গাতে ওয়েভের মতো কাজ করে, মানে ক্লাউডের মতো কাজ করে।
বুঝছস কিতা কইছি? হুম হুম যদি তুই এবার শুন রাদারফোর্ডের মডেলের ড্রব্যাকটা কিতা ভালো মতো বুঝ ভাই, লেজেন্ডারি কোশ্চেন ঠিক আছে। অনেক ঘটনা হলো রাদারফোর্ডের মডেলের ড্রব্যাকটা কিতা, রাদারফোর্ডের মডেলটা শুধুমাত্র পার্টিকেল নেচারটারে সাপোর্ট করতে পারে, ওয়েভ নেচারে সাপোর্ট করতে পারে না। বুঝছস কিতা কইছি? বুঝছস কিতা কইছি? যদি পার্টিকেল নেচারের হয় তাহলে এনার্জি রিলিজ করলে এর মোমেন্টাম কমে যাবোগা, কাছে এসে হের উপরে পড়ে যাবোগা, তাহলে উইল ডিস্টার্ব দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম। বুঝা গেছে কিতা কইছি? হ্যালো হ্যালো হ্যালো, ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে প্রবলেম হলো কি সেটা আমরা এটার মধ্যে বহুত রকমের মডেল দেখুম, একটা করে দেখতেছি, ঠিক আছে? তাহলে অক্ষণে ভাববালা ইলেকট্রন পার্টিকেল, ঠিক আছে? তাহলে হ্যাঁ সেটা পড়তে পারবো এর উপরে, এটা বোঝা গেছে? ওকে স্যার। বাবজোস ভালো কথা। ইয়েস স্যার। তাহলে এবার যে দ্বিতীয় অপশন আমি প্রথম নিচেরটা আগে পড়ছি, ক্যানট এক্সপ্লেইন দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম। আমি প্রথমটা যেটা আছে প্রথমটা অক্ষণে পড়ুম, এইটা হলো ক্লাসিক, এটা বুঝামু আজকে ভালো মতো। কিটা লেখছে ক্যানট এক্সপ্লেইন দ্য অ্যাটমিক স্পেকট্রাম। ক্যানট এক্সপ্লেইন দ্য কিটা অ্যাটমিক স্পেকট্রাম। অ্যাটমিক স্পেকট্রাম কিটা? আগে স্পেকট্রাম চিন্তা করি। স্পেকট্রাম তোমরা সবাই দেখছো, ইন্দ্রধনুষ দেখছো না? ইন্দ্রধনু। রামধনু দেখছো না? রামধনু। এটা কয় এটা স্পেকট্রাম তৈরি করে তো না? ইয়েস অর নো? ইয়েস স্যার। স্যার আচ্ছা, এবার এই স্পেকট্রামের মধ্যে তোমরা কোনদিন গ্যাপ দেখোনি? গ্যাপ মনে করো দুইটা কালারের মধ্যে কি অনেক বড় গ্যাপ থাকে নাকি দুটোটা কালার সাবমার্জ ওভারল্যাপ হয়ে থাকে? ওভারল্যাপ। ওভারল্যাপ হয়ে থাকে। এই যে ওভারল্যাপ হয়ে থাকে এটা কয় কন্টিনিউয়াস স্পেকট্রাম, মানে কোনো ব্রেকিং নাই, নো ব্রেকিং এট অল, এর নাম হলো কন্টিনিউয়াস স্পেকট্রাম। বুঝা গেছে কিটা কইছি? বুঝা গেছে না? বুঝা গেছে না? হ্যাঁ স্যার বোঝা গেছে। ভেরি স্যার গুড। একটু রিপিট করবে? মানে তুমি যে ইন্দ্রধনু দেহ এটার মধ্যে দুইটা কালারের মধ্যে কোনো গ্যাপিং থাকে না, মানে এটারে কয় কন্টিনিউয়াস স্পেকট্রাম। যদি ব্রেকিং না থাকে কোন স্পেকট্রামের মধ্যে এটারে কয় কন্টিনিউয়াস স্পেকট্রাম, কিন্তু যদি ব্রেকিং থাকে এটারে কয় ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। আমরা দেখুম স্পেকট্রাম কেমনে হয়, ডিসকন্টিনিউয়াস কিটা, কন্টিনিউয়াস কিটা সব বুঝতে হইব। তাহলে কাহিনী বুঝো, যাত্রা শুরু করতেছি। দেখো স্যার স্যার হ্যাঁ স্যার ডিসকন্টিনিউয়াস স্পেকট্রামের মধ্যে একটা एग्जांपल দাও না। দেমু একটা না ভাই, অনেক অনেক দেমু, একটু সময় দে আমারে, এই যে পড়াতেছি সময় দে। তো দেখ আচ্ছা আচ্ছা প্রশ্নটা মনে রাখ, অক্ষণে দেমু একটা एग्जांपल দেমু, ক্লাসিক্যাল एग्जांपल দেখ গেল। তো রাদারফোর্ড যে কাহিনীটা কইছিল, রাদারফোর্ড কইছিল ইলেকট্রনটি ঘুরতেছে নিউক্লিয়াসের চারিদিকে, তাহলে ইলেকট্রন কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করতেছে অ্যাকর্ডিং টু দা কিটা ক্লাসিক্যাল ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি। এটা প্রুফড থিওরি, ঠিক আছে? ম্যাক্সওয়েলস ক্লাসিক্যাল ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি। তাহলে হেতে ইলেকট্রন এনার্জি রিলিজ করতেছে, যদি এনার্জি রিলিজ করে কন্টিনিউয়াসলি তাহলে হের যে স্পেকট্রামটা পাওয়ার কথা এটা এমন তোর কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা, মানে এটার মধ্যে কোনো জায়গার মধ্যে কোনো ব্রেকিং নাই। মানে কি তা জানোস নি? ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি এনার্জি ছাইরা গেছে, ইলেকট্রনটা কিটা করছে কন্টিনিউয়াসলি এনার্জি ছাইরা গেছে। কিন্তু আমরা কোনোদিন এরকম স্পেকট্রাম পাই না একটা অ্যাটমের লেগা। আমরা কেমন ধরনের একটা স্পেকট্রাম পাই? আমরা এমন ধরনের স্পেকট্রাম পাই যেটা লাইন স্পেকট্রাম বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম কোয়া হয়। কেমনে হয় এটাও কইতাছি। তাহলে রাদারফোর্ডের ব্যাপারটা কি হইছে, প্রথমে দুইটা ড্রব্যাক আমরা দেখে লাইছি। একটা হলো ক্যানট এক্সপ্লেইন দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম বিকজ ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি এনার্জি রেডিয়েট করতেছে, রেডিয়েট করার লগে লগে হের মোমেন্টাম কমে যাবো। মোমেন্টাম কমলে পরে কিটা করবো, হে আস্তে আস্তে কাছে আইবো, আইসেরে আস্তে আস্তে হি উইল ফল অন দ্য নিউক্লিয়াস বাই ডিস্টার্বিং দ্য স্টেবিলিটি অফ দ্য নিউক্লিয়াস। অনলি আমরা এটা পার্টিকেল ধরে সেটা করছি। আর দ্বিতীয়টা হলো গিয়ে সেটা হেয়ার এটা মানে এই মডেলটা এই স্পেকট্রামটারে হে অ্যানালাইজ মানে জাস্টিফাই করতে পারে না। হে কইতে চাইতেছে ইলেকট্রন যদি হে কইতেছে যে ইলেকট্রন এখানে ঘুরতেছে মানে কি তাই ইলেকট্রন এনার্জি কন্টিনিউয়াস রেডিয়েট করতেছে, মানে স্পেকট্রামটা কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল, বাট আমরা পাবো কি ডিসকন্টিনিউয়াস। এটা কে লিগা হয় এটা আমি বুঝাইতেছি তোমরা। অ্যাকচুয়ালি ব্যাপারটা ভালো মতো মন দিয়ে শুনো, একবার পুরো কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে, জীবনে ফোন লাগবে না। দাও তো প্রবলেম হলো কি এটা কাহিনী হলো 1876 এর। 1876 জার্মান ফিজিসিস্ট ম্যাক্স প্লাঙ্ক হ্যাঁ মহান কাজ করে লাগছে, একটা বিশাল কাজ করছে। কিটা কাজ করছে? হ্যাঁ না সরি তাই একটা বিশাল কাজ করছে। তাই মানুষের মনে যে ধারণাটা আছিল ভুল ধারণাটা এটা ধ্বংস করে দিছে। ধ্বংসটা কেমন? মানুষ আগে কিতা ভাবতো একটা লোয়ার রোড রে গড়াই না রেখে দিবি ঠান্ডা হইব, ওইব না? ঠান্ডা হইব তো না? ইয়েস অর নো? ঠান্ডা হইব তো? হইব নি ঠান্ডা? যে কোনো একজন তো কই দিব ঠান্ডা হইব, স্যার হইছে। ঠান্ডা হইব। তো ঠান্ডা যে হইব আগে মানুষে ভাবতো এই লোয়ার রোডে ঠান্ডা হয় এটা কন্টিনিউয়াসলি এনার্জি ছেড়ে দেয়, কন্টিনিউয়াসলি মানে এরকম ভাবে ডাইরেক্ট ছেড়ে দিব এনার্জি, ঠিক আছে? ডাইরেক্ট এনার্জি ছেড়ে দিব, কিন্তু এমন হয় না। ম্যাক্স প্লাঙ্ক এটা প্রুফ করেছে। ম্যাক্স প্লাঙ্ক কিটা কইছে, হ্যাঁ ঐতিহাসিক কাহিনী কইছে। ম্যাক্স প্লাঙ্ক কইছে একটা ব্ল্যাক বডি
or a heated body. Heated body মানে গরম বস্তু যে এনার্জি রিলিজ করব ভালো মতো বুঝ হে জীবনে কোনোদিন কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করতো না হে জীবনে কোনোদিন কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করবে না হে কেমনে করব হে প্যাকেটে প্যাকেটে করব রিল্যাক্সড হইয়া হইয়া করব কেমন করব এই যে প্রথমে একটা এনার্জি প্যাকেট রিলিজ করব তারপরে কিছুক্ষণ রিল্যাক্সড হইব এই যে রেস্ট করছে এবার আবার একটা এনার্জি প্যাকেট রিলিজ করব আবার কিছুক্ষণ রিল্যাক্সড হইব আবার একটা এনার্জি প্যাকেট রিলিজ করব আবার কিছুক্ষণ রিল্যাক্সড হইব এমন ভাবে আস্তে আস্তে করব এটার নাম হইব এনার্জি প্যাকেটস অথবা কোয়ান্টাম ঠিক আছে তাহলে এই যে এনার্জি প্যাকেটটি আসলে এটা একটা ওয়েভ এটা একটা ওয়েভ একটা এনার্জি ওয়েভ ছাড়বো আবার একটু রিল্যাক্স করব আবার একটা এনার্জি ওয়েভ ছাড়বো আবার একটু রিল্যাক্সড হইব আবার একটা এনার্জি রিলিজ করব আবার একটু রিল্যাক্সড হইব এরকম ভাবে আস্তে আস্তে রিলিজ করব ঠিক আছে আচ্ছা স্যার 1876 এ কি লকডাউন আসলো আরে কি তা ভাই এটা আবার করতে লকডাউন করতে আসলো আচ্ছা এদিকে স্যার লকডাউন বাদ দে এবার একটা ঘটনা কিছু জানাস নেই তো এই যে এখানে এনার্জি ওয়েভ রিলিজ করতেছে ওয়েভের একটা এনার্জি থাকবো ক্লাসিক্যাল জিনিস ভাই এটা কিন্তু বালামতো দেইস এটা এই যে থিওরিটা ইট হ্যাজ চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড এন্ড দ্য থিওরি অফ মানে থিঙ্কিং অফ ক্লাসিক্যাল ফিজিক্সে তখন মার্কেটে বলবালা আছিল বুঝছিস নি মানে ক্লাসিক্যাল ফিজিক্স অন্য কিছু এটা ভ্যালু কম আছিল কিন্তু ওখানে যে মাত্র এই কোয়ান্টাম থিওরিটা আবিষ্কার হয়েছে এরপর দিস ইজ দ্য ফার্স্ট পিলার অফ কোয়ান্টাম মেকানিক্স করে জিগা কেউ জিগাইবি আর তুলছস কেটা স্যার জলো দিলে তো ডাইরেক্ট লুজ করে না আমি জলের কথা কইছি না জলে দিলে ডাইরেক্ট ইউজ আচ্ছা করব সরি এখানে আমি কইছি একটা ব্ল্যাক বডি যখন তুই উইদাউট এনি ইনফ্লুয়েন্স অফ এনি কাইন্ড অফ মানে কুলার কোনো কুলিং সুলিং এজেন্ট দিতি না এর যখন তুই এখানে রাখবি তখন এখান থেকে কেমনে এনার্জি রিলিজ দিব এটা কইতে চাইতেছি ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক আছে এই যে প্রত্যেকটা ওয়েভের যে এনার্জি আছে প্রত্যেকটা ওয়েভের যে একটা এনার্জি আছে এনার্জিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কার উপরে ফ্রিকোয়েন্সির উপরে এই জায়গাটা লাগা আজকের থেকে এই জায়গাটা মোস্ট করে লাগতে হবে এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি এই হলো ফার্স্ট ইকুয়েশন তোমরা যেটা পাইছো অক্ষণ পর্যন্ত এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি যত ফ্রিকোয়েন্সি বাড়বো এনার্জি বাড়বো ফ্রিকোয়েন্সি কমলে এনার্জি কমবো তাহলে ম্যাক্স প্লাঙ্ক কিটা কইছে ম্যাক্স প্লাঙ্ক কইছে এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন এই যে রেডিয়েশনটা লিখছি আমি ইজ প্রপোর্শনাল টু নিউ এখানে যদি আমি এটা ইকুয়াল টু সিম্বল আনতাম যাই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট এনে বসাইতে লাগবো যেটার নাম হলো এইচ নিউ এই এইচটা হলো গেছে তোমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু হলো 6.626 × 10 টু দি পাওয়ার মাইনাস 34 6.626 × 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ড আর এটা হলো জুল সেকেন্ড এলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট তো ম্যাক্স প্লাঙ্ক কিটা কইছে একটা হিটেড বডি অর একটা ব্ল্যাক বডি নেভার emits energy continuously but discontinuously in the form of small packets. These packets are called the quantum or plural quanta. Just প্রত্যেকটা রেডিয়েশনের লগে একটা করে ফ্রিকোয়েন্সি অ্যাসোসিয়েটেড থাকে ওই যে ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করব এনার্জি অফ দ্য রেডিয়েশন তো এনার্জি অফ দ্য রেডিয়েশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ তাহলে আমরা লিখব এখানে ইজ ইকুয়াল টু h নিউ টা শুরু হাতে লিখবি এটা কো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 into 10 to the power minus 34 joule second অথবা 6.626 into 10 to the power minus 27 arc seconds problem স্যার এনার্জি ইকুয়াল টু এইচ ভি হলে হন যাইব না ভি নাইডা তুমি যে জায়গা দেখছো এটা নিউ এটা ভি না দেখতে শুধু হাতের বীর মত মনে হয় বুঝছো কি কইছি হ্যালো হসপিটাল ফসল বুঝছি এটা তুই যে জায়গা দেখছো সেটা হ্যাঁ বলো মানে এই বললে যে মানে গরম বডিটা মানে হিট ছাড়া আস্তে আস্তে এটার সঙ্গে ফ্রিকোয়েন্সি মানে কি রিলেশনটা 1% এট আ টাইম হ্যাঁ গরম বস্তু কি হইছে বললে যে মানে আস্তে আস্তে হিট মানে ই করে ছাড়ে তো এটার সঙ্গে ফ্রিকোয়েন্সিটার মানে কি রিলেশন ডেফিনেটলি চেঞ্জ হইব ফ্রিকোয়েন্সি ডেফিনেটলি চেঞ্জ হইব শুনালো হ্যাঁ ক হ্যালো শুনতাছি হ্যালো হ্যালো আচ্ছা হ্যাঁ কি জানি কথা আসলো হ্যাঁ
ফ্রিকোয়েন্সি কেমনে চেঞ্জ হইব তুমি একটা কাজ করো দেখবা এনার্জি কেমনে ফ্রিকোয়েন্সি লোকে চেঞ্জ হয় দেখবা দেখাইতাছি ক্লাসিক্যাল এক্সাম্পল দেই ভাবো বা ভালোভাবে ভাবো ক্লাসিক্যাল এক্সাম্পল মনে করো একটা লোয়ার রড আছে এটা লোয়ার রড ঠিক আছে আচ্ছা এবার অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সিটা কেলিগা বাইর হয় এটা আগে একটু দেখা লইতে হইব ঠিক আছে একটা জিনিস ভাবলো আগে কোশ্চেনটা মনে আছে আমার ঠিক আছে এটা এক্সপ্লেন করুম এই জায়গাতে আগে দেখো ফ্রিকোয়েন্সিটা কেলিগা রিলিজ হয় দেখালো মনে করো তোমার বাড়িতে কিতা আছে একটা দুতলা আছে ঠিক আছে তোমার বাড়িতে দুতলা আছে একটা মনে করো তোমার বাড়িতে 4 জন লোক আছে 2 জনের বয়স 90 2 জনের বয়স 40 তো যারা 90 বছরের লোক আছে তোমার মনে করো তোমার বাড়িতে কোনো মনে করো লিফট নাই তাহলে যে সমস্ত লোকটি মানে যারা বয়স 90 ইয়ার্স তারা জেনারেলি উপরে থাকতে চাইতো না তারা কই থাকতে চাইবো নিচে থাকতে চাইবো কেলিকা তারা যাওয়া করতে সুবিধা হইব এবার মনে করো তোমার বাড়ির মধ্যে 2টা গেস্ট আছে 2 জন গেস্ট আছে তারা মনে করো নিচে তলা দিয়ে থাকবো তাহলে তোমার বাড়িতে যে 90 বছরের বয়স্ক লোকটি আছে তারা তোমার উপরে তুললা নিতে হইব উপরে তুললা নিব সাপোজ উপরে তুমি তুললা নিলা এবার মনে করো গেস্টটি তোমার বাড়ি 2 দিন রইলো তখন তোমার প্রবলেম কি হইব যারা উপরে গেছে এই যে বয়স্ক লোকরা যারা উপরে গেছে তারা কিতা করবো যেই মাত্র গেস্টরা এখান থেকে তারা তোমার বাড়ি থেকে বাইরে তারা কিতা করবো তারা নিচে আবার আয় পড়বে এই জিনিসটা কে লেগে হয়েছে পোটেনশিয়াল এনার্জি মিনিমাইজ করার লেগে যে জিনিসটা বুঝছে এই জীবনে কে বেশি বুঝা এবারটা আবার একটু কইতাছি সময় দে বুঝ এই পৃথিবীতে একটা রুল আছে এভরিথিং ইন দিস ইউনিভার্স ওয়ান্ট টু বি ইন দ্য লোয়ার পোটেনশিয়াল এনার্জি বুঝছস নি মনে কর তুই যে ঘরের মধ্যে বয়ে রইছস চাপলো না কিছু নাই বুঝে হয়ে যায় বাইন থেকে না বুঝে যেত না আমি আছি তো মনে কর তুই যে ঘরের মধ্যে বয়ে রইছস তোর মাথার উপরে ফ্যান আছে নি একটা আছে তো আছে ম্যাক্সিমাম আমরা মাথার উপরে ফ্যান একটা ঘুরতেছে তাহলে এখন তুই যদি জানোস যে ফ্যানটা যে কোনো সময় বাইঙ্গা তোর মাথার উপরে পড়বো তাহলে তুই কি ফ্যানের নিচে বইবি নি না বইতি না তো মনে কর তুই বইলি সাপোজ ভাই শুন ভাই আজকে শুননা লইডা মনে কর তুই বইলি ঠিক আছে তাহলে তুই কতক্ষণ পরে পড়ানোর সময় উপরের দিকে চাইবি আর এটা কোন পুরানি জায়গা কথাটা ঠিক আছে নি ভাই না ভুল কইছি আমি কো না ঠিক আছে ঠিক আছে মানে তুই কোনদিন রিল্যাক্সড কন্ডিশনে বই তুই পারতি না পড়তে বইলে পারবি বইতি রিল্যাক্সড কন্ডিশনে বই যাতি না তো রিল্যাক্স কন্ডিশনে যদি না বইতে পারস তাহলে তোর পোটেনশিয়াল এনার্জি ওখানে হাই আছে মানে তুই আনস্টেবল যখন তুই ভাববি আমি এখান থেকে সইরা আরেকখানে যামুগা জিহানো গেলে ফাঙ্কা আমার মাথার উপরে পড়তো না তখন হইবি তুই স্টেবল তোর পোটেনশিয়াল এনার্জি থাকবো কম কথাটা বুঝা গেছে নি তোরে প্রত্যেকেই চায় পৃথিবীতে এর পোটেনশিয়াল এনার্জি মিনিমাইজ করানোর লেগা তাহলে এই জিনিসটা বুঝানোর পরে এই জায়গা দেখো ক্লাসিক্যাল হইব তাহলে ইহানো কিটা হইছে এটা গ্রাউন্ড স্টেটে আছে ইলেকট্রনটি এবার ইলেকট্রনটি আমি কিটা করছি বাইরে থেকে হিট দিলাম হিট তো তোর নিজে দিও লাগতো না বাইরের মধ্যে এনভায়রনমেন্টে অনেক রকমের হিট আছে ঠিক আছে ইনফ্রারেড এনার্জি আছে তাহলে যে মাত্র হিট পাইছে ইলেকট্রনটি লাভ দিয়ে গেছে উপরে উঠটা বুঝছস না ব্যাপারটা কই গেছে উপরে উঠছে উপরে ঠিক আছে যে মাত্র উপরে উঠছে এটা ওখানে দেখ পোটেনশিয়াল এনার্জি বাইরে গেছে কারণ পোটেনশিয়াল এনার্জি কিন্তু mgh যত হায়ার এনার্জি সেটা উঠবে এর পোটেনশিয়াল এনার্জি বাইরে যাবো গা এ আনস্টেবল হয়ে যাবো গা তাহলে এভরিথিং ইন দিস ইউনিভার্স অক্ষন্তরে পড়াইছি আমি সবাই চায় তার পোটেনশিয়াল এনার্জি কমানোর লেগা তাহলে এভরিথিং ইন দিস ইউনিভার্স ওয়ান্ট টু বি ইন দ্য লোয়ার পোটেনশিয়াল এনার্জি তাহলে হ্যাঁ চাইবো কিটা আমি যে জায়গাতে আসিলাম ওই জায়গায় যামুগা ঠিক আছে তাহলে এই যে উপর থেকে নিচে নামানোর সময় কিটা করছস তুই দেখ এই দিকের থেকে যখন নিচের থেকে তুই উপরে উঠাইছস তখন তুই এনার্জি দিছস তো যখন উপর থেকে নিচে নামবো হ্যাঁ এনার্জিটা ছাড়া দিব এনার্জি যখন ছাড়বো তখন এটার লগে ফ্রিকোয়েন্সিটা এনার্জিটা কেমনে ছাড়বো ইজ ইকুয়ালস টু h nu হিসাবে এটা এনার্জি ওয়েভ রিলিজ করব যেখান থেকে ফ্রিকোয়েন্সি তৈরি হইব বুঝা গেছে না বুঝা গেছে না শুননালো আরেকটা কথা কই দিই আরেকটু কথা কইতেছি যত হে উপরে উঠবো মনে কর এটা একতলা এটা দুইতলা মনে কর হে ইলেকট্রনটা দুইতলাত না হইয়া 50 তলাত উঠছে যত হে উপরে উঠবো তত নামানোর সময় বেশি এনার্জি দিব যদি বেশি এনার্জি দেয় তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হইব এটা হলো কাহিনী কারণ এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ যত বেশি উপরে এক্সাইটেড হইব তত বেশি এনার্জি রিলিজ করে নিচে নামবো তো হায়ার এনার্জি রিলিজ করব অত এর ফ্রিকোয়েন্সি বাড়বো এটা হলো ফ্যাক্ট বুঝা গেছে নাকি না বুঝছস না তাহলে ফ্রিকোয়েন্সি কে লিগা বাইরেছে বুঝছো এনার্জি রিলিজ করানোর লাগা বুঝা গেছে নি প্রবলেম স্যার হ্যাঁ স্যার যখন কোনো রিঅ্যাকশন হয় তখন তো এটা সব সময় এক্সাইটেড
যখন রিঅ্যাকশন হয় হ্যাঁ ভেরি গুড ক জিগা এটা তো সবসময় এক্সাইটেড স্টেটে হয় ইয়েস অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি এক্সাইটেড এক্সাম্পল দেখবি একটা দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল এটা গ্রাউন্ড এক মিনিট গ্রাউন্ড স্টেটে হয় না আমার কথা শুনতে পাচ্ছ না আমি কথাটা কয়ে লই যে ঠিক আছে আমি লিংকটা এক্সপায়ার হইতেছে এটা লিংকটা ফাড়াই লই এরপর তোর উত্তর দিয়েছি ঠিক আছে ঠিক আছে